করেছিস? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সৌরভ, আপনারা দেখছেন জিৎস ভ্যারাইটি। এখন আমরা আছি জয়ন্তীতে। পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলাম। হ্যাঁ, এখানে একটা খুব ভালো হোমস্টেতে থেকেছি। আমরা জয়ন্তী থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে জয়ন্তী রিভার ব্রিজটা, দেখতেই পাচ্ছেন। পুরো ভিডিওটা দেখতে, কোথায় থাকলাম, কি খেলাম, সাফারি করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের এবারের গন্তব্য ডুয়ার্সের জঙ্গল। থাকবো জয়ন্তী আর চিলাপাতায়। এগুলো জঙ্গিহাটে। এই ভিডিওতে যা যা থাকছে: জয়ন্তীর মোহনচূড়া হোমস্টে, বিভিন্ন রকম পশু পাখি, ছোট মহাকাল পর্বত আর জয়ন্তী নদীর ওপর আমাদের অ্যাডভেঞ্চার। তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এবারে আমার সঙ্গী রয়েছে গিটারিস্ট প্রদীপ্ত, আমার বোন কাম সিস্টার ইন ল কাম গায়িকা সুমান্বিতা, আমার ভাই কৌস্তব আর আমার বন্ধু সুভাশিস। চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন পদাতিক রাত 11:20 শিয়ালদা থেকেই ছাড়বে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ডুয়ার্সের যে কোনো জায়গায় যেতে হলে এমন ট্রেন ধরুন যেটা নিউ আলিপুরদুয়ার জংশন বা আলিপুরদুয়ার যায়। তাহলে সুবিধাটা কি হবে? এনজিপি থেকে ডুয়ার্স পৌঁছাতে আপনাদের প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে গাড়িতে। তাছাড়াও গাড়ি ভাড়াটাও অনেকটাই বেশি পড়ে। আমরা আলিপুরদুয়ার জংশনে গাড়ি বলে রেখেছি। সেখান থেকে জয়ন্তী পৌঁছাতে ওই 1 ঘন্টা মতো সময় লাগে, আর ভাড়াটাও অনেক কম। এই যেমন বড় গাড়ির ভাড়া আমাদের নেবে 1,500 টাকা মতো। আপনারা হোটেলে বলে রাখলে ওরাও ব্যবস্থা করে দিতে পারবে, বা আপনারা ওখানে নেমে অটোও পেয়ে যেতে পারেন। যাই হোক, ট্রেন আমাদের রাইট টাইমেই ছেড়েছে। আমাদের সবার সিট আলাদা আলাদা পড়ার জন্য ট্রেনে ভালো করে ভিডিওটা করা হয়নি। যদিও পুরো টাইমটা ট্রেনে ঘুমিয়েই কাটিয়েছি, আমাদের ট্রেনও প্রচুর লেট করেছে। যাই হোক, ট্রেন থেকে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ার জংশনে। ট্রেন প্রায় 4 ঘন্টা লেট। আজকের দিনটা পুরোটাই মাটি করে দিয়েছে। কি আর করা, গাড়ি বলাই ছিল, তাই গাড়ি করে রওনা দিলাম জয়ন্তীর উদ্দেশ্যে। এমন অপরূপ পথের শোভা দেখতে দেখতে এগিয়ে চলল। আচ্ছা, এবার আর একটা ইনফরমেশন দিই। গাড়ি নিয়ে আপনাকে বক্সার জঙ্গল রেঞ্জে ঢুকতে হলে, মানে এই জয়ন্তীর জঙ্গলটা পুরোটাই বক্সার জঙ্গল রেঞ্জেই পড়ে, গাড়ির পারমিট দিতে হয়। সেক্ষেত্রে আপনি যে গাড়িতেই আসুন, পারমিট করতে ওই 1230 টাকা মতো লাগে। পারমিট করার জায়গাটাও এই জঙ্গলের মধ্যেই। এখানে আপনি সাইকেল ভাড়া করে জঙ্গলের আশেপাশটা ঘুরে দেখতে আসতে পারেন। যাই হোক, আমাদের পারমিট হয়ে গেছে। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম জয়ন্তীর উদ্দেশ্যে। এইখানে আমাদের পারমিট চেক করে ঢুকতে দেওয়া হয়। ঢুকে গেছি জয়ন্তী। এই ব্রিজটার ওপর দাঁড়িয়ে আমরা একটু ওই ছবি টবি তুললাম আর কি। অপূর্ব। যদিও এখানে বর্ষাকাল ছাড়া এই নদীর জল প্রায় শুকনোই থাকে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার রাস্তায় সন্ধ্যের দিকে হাতি আর বাইসন অনেক সময় রাস্তা পারাপার করে। তাই সন্ধ্যের দিকে গাড়ি নিয়ে চলাচল করাটা একটু বিপজ্জনক। তাই আমরা তাড়াতাড়ি আবার হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের জয়ন্তীর হোমস্টে মোহনচূড়া, ঠিক জয়ন্তী নদীর ধারে। এই যে দোতলা বাঁশের কটেজের উপরের কটেজ দুটো আমরা নিয়েছি। এই হচ্ছে কটেজের সামনের ভিউ। চলুন উপরে উঠে আপনাদের কটেজটা দেখাই। এই হচ্ছে রুম থেকে ভিউ। নদী, নদীর পাড়ে জঙ্গল, তার পিছনে পাহাড়। এক অপরূপ স্বর্গীয় দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ঢুকতে ঢুকতে প্রায় সন্ধেই হয়ে এসছে, তাতেই এমন অপরূপ শোভা। চলুন এবার ঘরের ভিতরটা আপনাদের একটু দেখাই। ঢুকতেই একখানা খাট, যেটাতে 3 জন আরামসে শোয়া যেতে পারে। দেওয়ালগুলো কিন্তু পুরোটাই বাঁশের, আর উপরের ছাদটাও বেতের। বাইরে প্লাস্টিক ফ্লাস্টিক দেওয়া আছে হয়তো। একটা টেবিল দিয়েছে, ডাস্টবিন, আয়না। বাথরুমটা দেখে নিন, রয়েছে বেসিন, এই সাইডে কল, কমোড, মোটামুটি চলে যায়। যারা বাথরুমের ব্যাপারে খুব শৌখিন তাদের জন্য এই রুমটা কিন্তু নয়, তারা নিচে থাকতে পারে। আর এখানে গিজারও নেই, নিচে একটা গিজার আছে,
ওখান থেকে বললে ওরা গরম জল এনে দেয়। মোটামুটি ছিমছামের ওপরে ঘরটা চলে যায়। আর হ্যাঁ, মেঝেটা কিন্তু পুরো কার্পেট পাতা আছে। এখন বাজে 5:47। এখন আমরা লাঞ্চ করছি। এখন আমরা লাঞ্চ করতে বসছি। 5:47 বাজে। কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে। ট্রেন 4 ঘন্টা লেট ছিল, তাই এখন লাঞ্চ করছি। ভাত, তরকারি, শাক, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর সঙ্গে দিয়েছে পাঁপড় ভাজা। অপূর্ব টেস্ট, অপূর্ব। খেয়ে মন প্রাণ ভরে যাবে। অপূর্ব মানে কোনো কথা হয় না। গরম গরম বাজে বললে এই দেখো, না, ওটা নেব না। ওটাও মাছের মাছ কিছু খাও না, মাছটাই বন্ধ হয় না। ট্যাগ করবে। হ্যাঁ, এই অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে লাঞ্চটা শেষ করলাম। টেস্ট একদম অসাধারণ ছিল। এখন এই একটু গান বাজনা করে সন্ধ্যেটা কাটাচ্ছি। তুমি কার জন্যে ঝিনচাক ওয়ে তলার মোড়ে। খুবই টায়ার্ড ছিলাম সকলে, তাই সকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রাতে রুটি আর চিকেন কষা দিয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। ঘুম থেকে উঠে কোনো রকমে খেয়ে আবার শুয়ে পড়েছি। টেস্ট যথারীতি দারুণ ছিল। এখন সকাল 6:04। আমরা জঙ্গল সাফারির জন্য রেডি। আর ওই হচ্ছে সাফারির জিপটা। আর তার সামনে দেখতে পাচ্ছেন সকালের অপূর্ব মনোরম কুয়াশা মাখা প্রাকৃতিক দৃশ্য। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 6টা। আমরা এখন জয়ন্তীতে সাফারি করতে বেরোচ্ছি এই গাড়িটা করে। দেখা যাক কী কী দেখা যায়। যদি কিছু পাওয়া যায় তাহলে আপনাদের অবশ্যই দেখাচ্ছি, জার্নিটাও দেখাচ্ছি। এই চারদিক খোলা জিপগুলোই একমাত্র জঙ্গল সাফারির জন্য ব্যবহার করা হয়। এগুলো আগে থেকে বুকিং করে রাখতে হয়। এখানে জিপের সংখ্যা কিন্তু খুবই কম। আগে থেকে বুকিং না করলে কিন্তু জিপ পাবেন না। তাই যে হোটেলে বা হোমস্টেতে থাকবেন তাদেরকে বলে রাখবেন, তারা এগুলো বুক করে দেবে। ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা। এইখান থেকে আরো একবার জঙ্গল সাফারির পারমিট করতে হবে। মূল্য 1350 টাকা। আর অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু অবশ্যই আনবেন, এটা কিন্তু মাস্ট। ওটা ছাড়া কিন্তু পারমিট করতে একটু অসুবিধা হবে। প্রচণ্ড ঠান্ডা, তাই মুখটুক ভালো করে ঢেকে রেখেছি। যেটা বলছিলাম, এই সাফারির পারমিট 1350 টাকা, আর এই জিপের ভাড়া 1750 টাকা। মোট ওই 3100 টাকা মতো। আর জিপে 6 জনের বেশি অ্যালাউ নয়। আর হ্যাঁ, একজন গাইড মাস্ট, তার চার্জ 350 টাকা, কারণ উইদাউট গাইড জঙ্গলে ঢোকা যায় না। আমরা আজ সাফারিটা করছি নদীর এপারের জঙ্গল। চলুন দেখি যদি কিছু জীবজন্তু জঙ্গলে দেখতে পাওয়া যায়। যা শুনলাম এই ঠান্ডায় সকালে কোনো জীবজন্তু দেখতে পাওয়াটা একটু ডিফিকাল্ট। তবুও যদি কিছু দেখতে পাই আর যদি ভিডিওতে ক্যাপচার করতে পারি অবশ্যই দেখাবো। যদিও জঙ্গলে ঢোকার মুখে একটি হরিণের দর্শন পেয়েছি, সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। টান দেখছেন? এবার তো আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে জিপ সাফারির এক অন্যরকম অভিজ্ঞতা। এটা যারা না করেছেন তারা এই অভিজ্ঞতাটা বুঝতে পারবেন। অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চোখ কান খোলা রেখে জঙ্গলের জীবজন্তু পাখি খুঁজতে খুঁজতে যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। বেশ শিহরণ করা একটা ব্যাপার আছে কিন্তু। চলুন আপনাদের এই জঙ্গল সাফারির অভিজ্ঞতাটা একটু দেখাই। এই নদীপথে জীবজন্তু পারাপার করে, তাই এখানে আসা। যদিও কিছু থেকে থাকে, এই কুয়াশার জন্য অবশ্যই কিছু দেখা যাচ্ছে না।
গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা নদীর উপরে দাঁড়িয়ে আছি, যদি কিছু জন্তু জানোয়ার দেখা যায়। ইনি হচ্ছেন আমাদের গাইড। আপনার নাম? প্রদীপ দাস। প্রদীপ দাস। উনি আমাদের দেখাচ্ছেন। আমরা 3টে হরিণ পেয়েছি দেখতে, সেগুলো দেখাবো পরে। এখানে এত কুয়াশা, কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না। রাস্তায় চলতে চলতে দেখি যদি কিছু পাওয়া যায় আপনাদের দেখাবো অবশ্যই। যাই হোক, এই অনেকগুলো হরিণ টরিণ পেয়েছি, দেখুন। তোমার দিকে ভিডিও পড়ে গেছে। দেওয়া আছে। এই যে ওই যে ওই সাইডে গুলো পড়ে আছে, এই পাথরগুলো চাটে ওরা। নুন দেওয়া এগুলো। লাস্টে এই ফ্লাইং স্কুইরেল বা উড়ন্ত কাঠবিড়ালিটার দেখা মিলেছে। সাফারি করে ব্যাক টু আওয়ার হোমস্টে। সাফারির অভিজ্ঞতাটা কিন্তু এক্সেলেন্ট ছিল। যাই হোক, সকালের হোমস্টের ভিউটা একটু দেখুন। সামনেরটা সুন্দর ফুল দিয়ে সাজানো বাগান। এরা হোমস্টেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। যাই হোক, হোমস্টের সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন আপনাদের দিই। এই মোহনচূড়া হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে পার হেড 1400 টাকা মতো পড়ে। তার মধ্যে আছে সকালে চা বিস্কুট, ব্রেকফাস্টে লুচি তরকারি আর একটা ডিম সিদ্ধ। লুচি তরকারি আপনি যত চাইবেন। দুপুরের খাবার তো আপনারা আগেই দেখলেন, মাছ একটাই, বাদ বাকি সব যত চাইবেন। বিকেলে এরা দেয় 4 পিস করে চিকেন পকোড়া বা ভেজ পকোড়া আর সঙ্গে চা। তাছাড়াও আপনি যদি অন্যান্য জিনিস খেতে চান, ওরা কিন্তু বানিয়ে দেবে, এবং দাম কিন্তু যথেষ্ট রিজনেবল, বরঞ্চ কমই বলা চলে। আর রাতে এরা ডিনারে দেয় রুটি কিংবা ভাত, তার সঙ্গে ডাল, সবজি আর চিকেন। পার হেড প্রায় 4 পিস করে চিকেন থাকে, আর সাইজও ওই মিডিয়াম সাইজের থাকে। খাওয়ার টেস্ট তো অসাধারণ, আর পুরো ঘরোয়া রান্না। মানে ওই এক গাদা তেল মশলা দিয়ে কিন্তু এরা রান্নাটা করে না, তাই মানে খেতে খুব সুস্বাদু হয়। আমি এখন এই জয়ন্তীর রিভার বেডটার উপরে দাঁড়িয়ে আছি। ওপারটা দেখতেই পাচ্ছেন জঙ্গল ও পাহাড়, আর এইদিকে সব হোমস্টেগুলো আছে। এখানে অনেকগুলোই হোমস্টে আছে। রিভার ফেসিং হোমস্টে বলতে যা বোঝায়, এখানে সবকটিই তাই। এবার আমরা ছোট মহাকাল যাব। ওই যে গাড়িতে করে সাফারি করেছি ওই গাড়িগুলোই বুক করতে হয়, আমরা বলে রেখেছি। 1400 টাকা করে নেবে বলেছে, আর সঙ্গে একজন গাইড থাকবে, তার ভাড়া বোধহয় 230 টাকা মতো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। লুচি আলুর তরকারি ছিল আর ডিম সিদ্ধ ছিল। ভালোই ছিল রান্না, সত্যি। মানে লুচি খেয়ে কারোর অম্বল আমাদের একটুও হয়নি। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি ছোট মহাকালের উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, রাস্তা কিন্তু ভীষণ ভীষণ খারাপ। রাস্তা অ্যাকচুয়ালি নেই, পুরোটা ওই পাথুরে নদীর উপর দিয়ে আসা। ভীষণ রকম জার্কিং হয়, দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, ঠিক করে বসে থাকা যায় না। রাস্তার ভিডিওটা করতে পারিনি, ভীষণ অবস্থা ছিল। ফেরার সময় দেখবো, যদি ভিডিও করা যায় তাহলে আপনাদেরকে দেখাবো। যাই হোক, এই অসম্ভব খারাপ রাস্তা টাস্তা পার হয়ে অবশেষে পৌঁছে গেছি। এই হচ্ছে মহাকাল যাওয়ার রাস্তা, অপূর্ব অসাধারণ। এখানে নদীতে কিন্তু বেশ ভালোই জল আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, যেটা হচ্ছে যাদের একটু কোমরে টোমরে ব্যথা আছে বা একটু বয়স্ক মানুষ, তারা কিন্তু একটু জেনে নিয়ে আসবেন। কারণ ওই যে বললাম, মানে গাড়ির জার্কিং সাংঘাতিক হয়, ভীষণ কষ্ট হয়। আর এই সিঁড়ি ভেঙে কিন্তু এই ছোট মহাকালে উঠতে হয়। আর বড় মহাকাল তো আরো উপরে, এটা যেতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। একটা ব্রিজ করা আছে যার উপর দিয়ে পার হওয়া যায়। নদীতে অবশ্য জল বেশি নেই। কি নদী পুরো গতিপথ চেঞ্জ হয়ে গেছে। মহাকাল যেতে গেলে একটু পাহাড়ের ওপর উঠতে আপনাদের হবে। সিঁড়ি করা আছে, তবে একটু উঁচু উঁচু।
আর বড় মহাকাল তো আরো উপরে, এটা যেতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। তো সেটা আবার পুরো একদিনের ব্যাপার, মানে এখান থেকে অনেকটাই উঁচুতে। অবশেষে পৌঁছে গেলাম ছোট মহাকাল। এখানে অনেক মিলিটারিও এসছে আজকে এই ছোট মহাকালে পুজো দিতে, দেখতে পাচ্ছি। ওই যে ছোট গুহাটাই দেখছেন, ওটাই মহাকালের মন্দির। হ্যাঁ, ওইখানে পুজো দিচ্ছেন মহাকাল মন্দিরের প্রধান পুরোহিত। আচ্ছা, আমাদের গাইড দাদা অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন। ওনার মুখেই এখানকার মহাকাল মন্দিরের সম্বন্ধে একটু আগে শুনুন। রাস্তাঘাট নলপরে যা কিছু দেখাশোনা কিছু আমাদের রান্না করি, আমাদের বন্ধুই করে, এবং আমাদের ব্লক থেকে কিছু টাকা সেখান থেকে রাস্তা আরো ভালো করা হয়। শিবরাত্রির সময় এখানে বিশাল মেলাও হয়, মেলা বলতে মোটামুটি কয়েক লক্ষ লোকের সমাগম হয় এই পথ ধরে এই জয়ন্তী মহাকালে। সবাই এসে এখানে ভক্তরা পুজো দিকে করে, এবং তাদের উদ্দেশ্যের জন্য কি করে পুরো যারা ইচ্ছার সিঁড়ি যারা সমিতি দিকে রয়েছে তারা ভাঙা পুরোটা নদীর উপরে ভোজন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, যেখানে খাওয়ার দাওয়ার সব রকম বিতরণ করা হয়। 3 থেকে 4 দিন সেই মেলাগুলো থাকে। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আসাম, বিহার থেকে স্টেট থেকে প্রচুর ভক্তরা আসে এখানে পুজো দিকে করতে। তীর্থস্থানের মতো হয়ে গেছে আমাদের। এখন আমরা যেখানে আছি ছোট মহাকাল, ছোট মহাকালটা ব্যাপার রয়েছে এই যে ছোট মহাকালটা যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে লাইম স্টোন, চুনা পাথরে স্টালাকটাইট এবং জলের সাথে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে তৈরি হয় ফর্মেশনটা উপর থেকে ঝুলন্ত অবস্থায় আছে। এটা অনেক জায়গা রয়েছে, এখানেও সেই নমুনাগুলো পাওয়া যায়। এটা হচ্ছে ছোট জায়গা জুড়ে এবং খোলাভাবে রয়েছে, যার মধ্যে আমাদের শিবের অবস্থান, শিবের প্রতিমাটা যে পাশে রয়েছে বসানো হয়েছে আর্টিফিশিয়ালি। বাকি যা কিছু ওখানে দেখতে পাবেন সব ন্যাচারালি হয়েছে। ছবিগুলোর মধ্যে যে এক একটা আকৃতিগুলো নিয়েছে এক এক ধরনের কিন্তু দেবতা ঠাকুরদের মধ্যে দেখছেন। অনেক পাশে গেলে আরো ভালো করে বুঝতে পারবেন, অনেক গণেশ রয়েছে, অনেক দেবতা, মানে এমন ভাবে আকৃতিগুলো নিয়েছে যেটা মনে হবে আপনাকে কল্পনা করতে হবে এটা ঠাকুরের মতো সেভ নিয়েছে এইভাবে। ছোট এই কারণেই বলা হয় জায়গা ছোট, সবাই উপরে যেতে পারে না, এখানে ছোট মহাকালের ধাম আমরা বলি। বড়টা যেটা সেটা সমতল থেকে প্রায় 3000 ফিট পাহাড়ের উপরে রয়েছে, যেখানে 3-4টে বড় বড় গুহা আছে। ওটাও লাইমস্টোনের স্টাইলটা, কিন্তু ওটা আরো বড় এলাকা জুড়ে। ওটা ফরমেশন গুলো আরো দারুণ, আরো সুন্দর, এবং গুহার পথগুলো আরো ছোট ছোট ছিদ্রগুলো, তার মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়। সরাসরি ঢুকতে পারবে না, নানা জায়গার মতো করে ওখানে ভিতরে প্রবেশ করতে হয়। ওখানে ওই ভিতরে যে গুহার মধ্যে যে আকৃতিগুলো রয়েছে সে ওখানেও শিবলিঙ্গ থাকতে রয়েছে। ওখানে যেমন একটা শিবের গুহা বলা হয়, একটা গৌরীর গুহা, একটা পাগলা বাবা বলা হয়, এরকম গুহা হয়েছে। সবচেয়ে কঠিন পাগলা বাবাই, পাগলা বাবা সবাই ঢুকতে পারে না। এমন ভাবে আপনি যেটা রয়েছে গুহার প্রবেশের পথটা, সবাই ওই জায়গার থেকে ঢুকতে পারে, খুব রিস্কের ব্যাপার থাকে। এই কারণে ওটা হচ্ছে আসল বড় মহাকালের শিবের ধামটা। যারা ভক্তরা তারা ওই উদ্দেশ্যে বড় মহাকালের উদ্দেশ্যে যায়। শিবরাত্রির সময় তো প্রচুর লাইন লেগে যায়, উপর থেকে নিচে অব্দি লাইন থাকে। আর আপনাদের যারা পর্যটক আসেন তারা তো ওই অতটা হেঁটে উপরে সময় থাকে না, যে যেতেও পারে না। এই জায়গাটুকু আমরা দর্শনটা করে। কতক্ষণ লাগে উঠতে মোটামুটি? এখান থেকে স্টার্ট করলে ঘন্টার মধ্যে তো যদি ঠিকঠাক হাঁটা যায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। মানে যাওয়া আসা মিলিয়ে যদি নর্মাল ঠিক করে হাঁটেন তাহলে 3 ঘন্টা, আর এটি বেশি সময় লাগতে পারে 4 ঘন্টা 5 ঘন্টা যা হাঁটার উপর মোটামুটি সারাদিন লাগবে। সেভাবে নিয়ে যেতে হয় আর কি, হেঁটে যেতে আসতে একটু সারাদিনের কারণ এসে আবার অন্য কিছু করতে পারবেন, একটু রেস্ট নিয়ে যেতে হয়। আসছে ছোট মহাকালের পিছন দিকে একটা ছোট ঝর্ণা আছে, সেইটাই আমরা এখন দেখতে যাচ্ছি। রাস্তাটা একটু খতরনাক বটেই, সাবধানে আসবি। এই যে তো স্লিপ কাটবে না, ওই মাঝের পাথরটায় পাবো, মাঝের পাথরটায় পাবি আছে। হ্যাঁ, খুব বৃষ্টি, আস্তে আস্তে কোথাও আছে। এটা হচ্ছে ছোট মহাকালের ছোট ঝর্ণা, ছোট জল থাকে এখানে।
ওই মুহূর্তে করে না, এখন জল এই সময়টা একটু কম দিয়ে এটাকে ঘুরে চারিদিক দিয়ে যে বাসের ধারগুলো নিয়ে গেছে চাইনিজ ব্যাম্বুল বলা হয় থেকে এটা সমুদ্র তারা গাড়ি গাড়ি তুলেছে। বাঁদিকে কিছু ঘর সেই ভারী গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো ভারী গাছগুলো রয়েছে। এখন এখানে গাড়ি গাছগুলো কালেক্ট করে এই হচ্ছে মহাকালের ওপর থেকে পুরো ভিউটা, মানে ছোট মহাকালের উপর থেকে নদী বয়ে যাচ্ছে, দুধারে পাহাড়, এক অপূর্ব দৃশ্য। আমাদের বাবা মহাকালের দর্শন শেষ, এবার আমরা ফিরে চলেছি। তার আগে ওই একটু বসে চাটা খেয়েছি, একটু ফটো তুলেছি, সেগুলো আর দেখিয়ে ভিডিওটা লম্বা করছি না। তবে এবার যাওয়ার সময় রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, সেইটা একবার ভালো করে দেখুন। গাড়ি আটকে গেছে। অবস্থা দেখুন, নদীর জলে গাড়ি আটকে গেছে, গাড়িটাই আর উঠছে না। এই সাংঘাতিক নদীর উপর দিয়ে অবশেষে আমরা হোমস্টেতে পৌঁছাতে পারলাম। জার্কিং আমাদের নাড়ি ভুড়ি অব্দি হজম হয়ে গেছে, তাই এসেই আগে লাঞ্চটা সেরে নিলাম। দিয়েছে ভাত, ডাল, শাক, কুমড়ো, আলু ভাজা, ফুলকপির তরকারি আর কাটা মাছ। আহ, খেয়ে কি আরাম। এরপর পায়ে হেঁটে এদিক ওদিক একটু ঘুরলাম, আর দুপুর বিকেলটা পুরো ঘুমিয়েই কাটিয়েছি। বিকেলের সাফারির বুকিং পাওয়া যায়নি, তাই আর কি করা, রুমে বসে আড্ডা দিয়ে চা পকোড়া খেয়ে নিজেদের মতন করে একটু সময় কাটালাম। সেই সব ভিডিও আর দিচ্ছি না, বিশাল লম্বা হয়ে যাবে। আবার কাল ভোরের বুকিং আছে, সাফারির সেই অংশটা দেখাবো। হ্যাঁ, খুব সুন্দর দেখতে পেতে এটা। 1 to 4 5:30 আমরা সাফারির জন্য রেডি। কিছু দেখতে পাচ্ছেন? এক্স্যাক্টলি, সাংঘাতিক কুয়াশা, 2 হাত দূরের কিছু দেখা যাচ্ছে না, তেমনি ঠান্ডা। এখন টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি। বাবারি, আজকে আমরা যাব নদীর ওই পাট। চলুন দেখি কিছু দেখতে পাওয়া যায় কিনা। তবে যেরকম সাংঘাতিক ঠান্ডা আর কুয়াশা, এনারা তো বলছেন কিছুই দেখতে পাওয়া সম্ভব না। তবুও আশায় বুক বেঁধে রওনা দিই, দেখি যদি কিছু পাওয়া যায়। আবার সেই খতরনাক নদীটা পার হচ্ছে। এখানে বহু বছর আগে একটা ব্রিজ ছিল, যেটা নাকি 90 সালের কোনো এক বন্যায় ধ্বংস হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে শীতের কুয়াশা মাখা জঙ্গল, কেমন যেন একটা গা ছমছমে ভাব। চারিদিকে তাকালেই কেমন যেন একটা ভয় ভয় লাগছে, মনে হচ্ছে কে বা কারা যেন আমাদের দিকে সর্বক্ষণ লক্ষ্য রাখছে। প্রথমে ভাবলাম এটা শুধু আমারই হচ্ছে, পরে সবার সাথে কথা বলে জেনেছি এই গা ছমছমে ব্যাপারটা আর এই সারাক্ষণ কেউ দেখছে, এই অনুভূতিটা নাকি সবারই হয়েছে। ভয়ঙ্কর জঙ্গল কিন্তু। এই একটা ময়ূরের ভিডিও অবশ্য পেলাম, এর আগে একটা বনো শুয়োর, 2টো হরিণ দেখেছি। ঠান্ডায় একটাও ভিডিও করতে পারিনি। যাই হোক, এই জঙ্গলে আমি 8 বছর আগে একবার এসেছিলাম, তখন চোখের সামনে দিয়ে চিতাবাঘ দেখতে পেয়েছিলাম। যাই হোক, এবার জয়ন্তীর জঙ্গলে ভাগ্য অতটা ভালো না, তবে এই নীল পাখিটা দেখতে পেলাম। নাম জানি না, আপনারা যারা নাম জানেন তারা নিচে কমেন্টে অবশ্যই নামটা জানান। আর দেখলাম এই হর্নবিল বা ধনেশ পাখি, যার ঠোঁট সবচেয়ে লম্বা। অনেকগুলি হর্নবিল পাখি দেখতে পেয়েছি,
আর কয়েকটা বন মোরগ। এবার উড়ে যাবে, অনেকক্ষণ ধরে পড়ছি। চিলটা দেখতে পেলাম, বলছে নাকি বুনো চিল, হরিণকেও তুলে নিয়ে যায় বাবারে। যাই হোক, জঙ্গল সাফারি আমাদের মোটামুটি ভালোই লেগেছে, একটা অদ্ভুত অভিজ্ঞতা। আবার হোমস্টেতে ফিরে আসলাম। এসেই আগে ব্রেকফাস্ট দিয়েছে, লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। আগেই গরম গরম লুচি আর ঘুগনি। কালকে আমরা গরম গরম লুচি আর আলু চচ্চড়ি খেয়েছিলাম না? বাহ, গরম গরম লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ, সামনে হচ্ছে এটা ভিউ। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এবারে বেরিয়ে চলেছি চিলাপাতার দিকে। জয়ন্তীকে এবারের মতো টাটা। আমাদের জয়ন্তীর যাত্রা এখানেই শেষ। আমরা এবার জয়ন্তী থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চিলাপাতা। তো চলুন, রাস্তায় যেতে যেতে চিলাপাতায় যদি কিছু দেখা যায়, জঙ্গলের মধ্যে, ওটা আবার ওখানে কোথায় থাকছি, কি করছি, সেই ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখুন। আজকের মতো টাটা। আর হ্যাঁ, চিলাপাতায় কিন্তু আমরা সব কিছু দেখতে পেয়েছি, মানে হাতি, গন্ডার, হরিণ। গন্ডার তো আমাদের সামনে দিয়ে গেছে। আর চিলাপাতায় কোথায় থেকেছি, কি খেয়েছি, কেমন ঘুরেছি, সেইগুলো আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের চিলাপাতার ভিডিওটা শীঘ্রই আসছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর ভিডিওটা কেমন লাগলো একটু নিচে কমেন্ট বক্সে জানান, তাহলে আমারও খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা।